পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও এসেছি। বাংলা মডেল প্রশ্ন সিলেবাস সহ 2025 দুইটি সেট, পঞ্চম শ্রেণী ক্লাস 5 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট নম্বর 2 এবং সেট নম্বর 3 বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। পঞ্চম শ্রেণীর এখানে দেখতে পাচ্ছ পূর্ণমান 30, সময় থাকবে 60 মিনিট। সিলেবাসটা আমি তোমাদের দেখিয়ে দেবো যে কী কী সিলেবাস থেকে তোমাদের এই পরীক্ষার প্রশ্ন আসবে। তবে প্রথমে যদি আমি দেখি, এটা 1 নম্বর সেট। 1 নম্বর সেটে কী কী সিলেবাস আছে দেখো। পাতাবাহার, মাঠ মানে ছোট, লিমেরিক, ঝড়, মধুহান্তে, বাঘের মুখে, মায়াতরু, ফণিমনসা, তারপরে গেল বনের পরী, এবং দেখা গেছে বৃষ্টি পরে টাপুর টুপুর, বোকা কুমিরের কথা, চল চল, ভাষা পাঠ হচ্ছে লিঙ্গ, বচন এবং চিঠিপত্র। আমরা সরাসরি চলে যাচ্ছি প্রশ্নে। 1 নম্বর প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে তোমাদের 10টি প্রশ্ন, 10 মার্ক থাকবে, 10 গুণ 1। হ্যাঁ, তাহলে এই 10টি প্রশ্ন থেকে তোমরা 10 মার্ক পেয়ে যাবে। এমসিকিউ, পিপির পিপির পিপস, এটা বাঁশির, এর উত্তর হবে বাঁশির শব্দ। তারপর গরান গাছের ফুল হচ্ছে হলুদ। তারপরে লিমেরি কবিতাটি তর্জমা করেছেন সত্যজিৎ রায়। বাংলায় লিঙ্গের প্রকার, 2 প্রকারের লিঙ্গ। মেয়েটি গান গাইছে, রেখাঙ্কিত শব্দটি হচ্ছে একবচন। তারপরের প্রশ্ন হচ্ছে বৃষ্টি আসে কেমন করে, তা নিয়ে প্রচলিত গল্প আছে লেপচা। তারপরে কবি খুশির অগাধ লুটোপুটি খুঁজে পান মাঠে। পশ্চিমবঙ্গে কালবৈশাখী যে ঋতুতে হয়, গ্রীষ্ম ঋতুতে। তারপরে 1-9, সন্তান শব্দটি কোন লিঙ্গ, এটা একটা উভয় লিঙ্গ। গভীর বনের ভিতর ছিল কি ছিল, ফণিমনসা। এরপর 2 নম্বরের প্রশ্ন, এখানে টোটাল 10টি প্রশ্ন থাকবে, 14টি প্রশ্ন থেকে 10টি প্রশ্ন উত্তর করতে হবে, 10 মার্ক। তো রাভা গোষ্ঠীর জীবনে আনন্দময় পর্ব কোনটি? রাভা গোষ্ঠীর জীবনে আনন্দময় পর্ব হলো দল বেঁধে মাছ ধরতে যাওয়া। 2-2, কুমির ও শিয়াল কিসের কিসের চাষ করেছিল? কুমির ও শিয়াল যথাক্রমে আলু, ধান ও আখ চাষ করেছিল। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পুরস্কার পান। পালিয়ে গেল অনেক দূরে, কে পালিয়ে গেল? ঝড় অনেক দূরে 7 সাগরের পারে পালিয়ে গেল। তারপরে লিঙ্গ শব্দের অর্থ কি? লিঙ্গ শব্দের অর্থ হলো চিহ্ন বা লক্ষণ। বহুবচন কাকে বলে? যার দ্বারা একের অধিক সংখ্যাকে বোঝায় তাকে বহুবচন বলে, যেমন বইগুলো, পাখিরা, আমরা, ফুলগুলো ইত্যাদি। খানা যোগে একটি শব্দ তৈরি করো, ঘরখানা। এরপর 2-8, ভগবানের প্রাসাদ পৌঁছে মৌমাছিরা কাদের মুখ হুল ফোটাতে লাগলো? রক্ষীদের মুখে হুল ফোটাতে লাগলো। 2-9, লিমেরিক নামটি কোন শহরের নাম অনুসারে? আয়ারল্যান্ড লিমেরিক শহরের নাম অনুসারে হয়েছে। ধনাই কিসের মন্ত্র জানে? ধনাই মৌচাক ভাঙার মন্ত্র জানে। এরপরে 2-11, মায়াতুরু কবিতাটি কে লিখেছেন? মায়াতুরু কবিতাটি লিখেছেন অশোক বিজয় রাহা। বইখানি শব্দটি কি বচন? একবচন। পুংলিঙ্গ কাকে বলে? যে সব শব্দের দ্বারা পুরুষ জাতীয় প্রাণীকে বোঝানো হয় তাদের বলে পুংলিঙ্গ, যেমন ছেলে, শিক্ষক, পিতা, বুদ্ধিমান, রাজা ইত্যাদি। বৃদ্ধ শব্দের স্ত্রীলিঙ্গ শব্দ কি হবে? বৃদ্ধা। এরপরে আমরা 3 নম্বরের প্রশ্ন দেখব। এখানে কিন্তু তোমাদের 6টি প্রশ্নের অ্যান্সার করতে হবে, 6 গুণ 2, অর্থাৎ এখানে তোমাদের 12 মার্কের প্রশ্ন। তোমার ছোট্ট ফণিমনসা গাছের মানে শান্তি ছিল না কেন? ছোট্ট মনুষ্য গাছের শান্তি ছিল না কারণ তার আশেপাশের গাছগুলো পাতা অত্যন্ত সুন্দর, আর তার পাতাগুলো বিশ্রী রকমের সুচালো আর কাঁটাযুক্ত ছিল। ঝড়ের সময় নদী বা সমুদ্র থাকলে কী ধরনের বিপদ ঘটতে পারে বলে তোমার মনে হয়? ঝড়ের সময় নদীতে বা সমুদ্রে থাকলে ঝড়ের দাপটে নৌকা ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে। নৌকা রোহীদের প্রাণহানির সংখ্যাও কম থাকে। মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটা কি? চাক খুঁজে পাওয়ার পন্থাটা হলো মৌমাছি ফুল থেকে মধু নিয়ে কোন দিক ছুটে চলছে তা লক্ষ্য করা এবং তার পিছু পিছু সেদিকে যাওয়া। মৌমাছি ফুলের মধু সংগ্রহ করে এনে মৌচাকেই সঞ্চিত করে বলে মৌমাছিকে অনুসরণ করলেই মধুর চাক খুঁজে পাওয়া যায়। এরপর 3-4, মায়াতুরু কবিতায় গাছকে মায়াতুরু বলা হয়েছে কেন? কবি একটি নির্দিষ্ট গাছকে দিনের বিভিন্ন সময় বিভিন্ন রূপে দেখেন। গাছটিকে কখনো ভূত, কখনো রাগে ঘাড় ফোলা ভালুক, কখনো হীরের মাছের তৈরি মুকুট, আবার কখনো রূপালী ঝালর বলে কবির মনে হয়, তাই কবিতায় গাছটিকে মায়াতুরু বলা হয়েছে। ধান চাষ করতে গিয়ে কুমির কিভাবে ঠকেছিল? ধান চাষ করার সময় কুমির আগে থাকতেই শিয়ালকে বলেছিল সে আগের দিক নেবে, তাকে গাছের গোড়ার দিক দিতে হবে। ধানের ফলন হলে শিয়াল ধান শুদ্ধ গাছের আগা কেটে নিয়ে বাড়ি চলে গেল। কুমির মাটি ঘুরে দেখে সেখানে ধানের কোনো চিহ্ন নেই। নিজে নির্বুদ্ধিতার জন্য কুমির ধানের বদলে কেবল খড় পেয়েছিল।
এরপরে মেঘের খেলা কবির মনে কোন স্মৃতি বয়ে আনে? মেঘের খেলা কবির মনে তার ছেলেবেলার নানা স্মৃতি বয়ে আনে। মেঘের খেলা দেখে তার মনে পড়ে ঘরের কোণে লুকোচুরি খেলার কথা, ছেলেবেলায় বৃষ্টির গানের কথা, মায়ের ঘর আলো করা হাসি মুখের কথা এবং মেঘের ডাকে ভয় পাওয়ার কথা। কবির মনে পড়ে ঘরে মিটমিট আলো জ্বলছে, দেয়াল কালো ছায়া পড়ছে, বাইরে বৃষ্টি পড়ছে, শব্দ হচ্ছে, আর দুরন্ত ছেলেটি কাছে বসে গল্প শুনছে। এরপরে তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রস্তুতি কেমন হয়েছে তা জানিয়ে মামাকে চিঠি লেখো, এটা 5 মার্ক। আর গরমের ছুটি কেমন কাটালে তা জানিয়ে দিদিকে চিঠি লেখো, যে কোনো একটা তোমরা উত্তর দেবে। তাহলে আমি প্রথমে গরমের ছুটি কেমন কাটালে তা জানিয়ে চিঠি, এখানে দেখো সৃজনেশু মামা, এটা তোমরা একটু ভালো করে পড়ে নেবে, আমি আর পড়বো না, আমি চলে যাব পরে প্রশ্ন। এটা বলছে অথবা প্রশ্ন, অথবা প্রশ্ন হচ্ছে প্রিয় দিদি গতকাল চিঠি গরমের ছুটিটা কেমন কাটিয়েছো সেটা। এরপরে নতুন বিদ্যালয় কেমন লেগেছে তা তোমার দাদার উদ্দেশ্যে একটি চিঠি, এটাও ভালো করে এখান থেকে দেখে নিয়ে পড়ে সুন্দর করে প্রস্তুতি নিয়ে যাবে। এরপর 2 নম্বর সেট যদি দেখি, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বিষয় বাংলা, শ্রেণী পঞ্চম, পূর্ণমান 30, সময় 60 মিনিট। দিনের যে সময় কালবৈশাখী ঝড় আসে সেটা হচ্ছে বিকেল। তারপর ডাকাত দলের কানে গোজা ছিল জবা ফুল। তৃতীয়বার কুমির ও শিয়াল মিলে আখ চাষ করলো। এরপরে 1-4 বরুণের স্ত্রীলিঙ্গ শব্দ হবে বরুণানি। হ্যাঁ, তারপর আমি শব্দের বহুবচন হবে আমরা। তারপর 1-6 ঝড়ো কবিতায় ঝড় এসেছিল দুপুরবেলায়। তারপর দ্বিতীয়বার কুমির ও শিয়াল ধান চাষ করেছিল। তারপর মায়াতরু কবিতায় গাছটি ভূতের নাচ করতো সন্ধ্যাবেলা। 1-8 1-9 পর্বত কোন লিঙ্গের উদাহরণ? ক্লীব লিঙ্গের উদাহরণ। ভক্তবৃন্দের ভিড়ে মন্দির চত্বর পরিপূর্ণ, রেখাঙ্কিত শব্দটি হচ্ছে বহুবচন। ভক্তবৃন্দ হচ্ছে রেখাঙ্কিত, এটা একটা বহুবচন। হ্যাঁ, এরপরে 2 নম্বরের প্রশ্ন, কবি খুশির অবাধে লুটোপাটি কোথায় খুঁজে পান? কবি খুশির অবাধে লুটোপাটি তোমার কোথায় খুঁজে পান? মাঠে। মায়াতরু শব্দের অর্থ কি? মায়াতরু শব্দের অর্থ মায়াবী গাছ। বীরু চট্টোপাধ্যায় ফণিমনসা বনের পুরে নাটকটি কোন পত্রিকা থেকে নেওয়া আছে? শিশুসাথী পত্রিকা থেকে নেওয়া হয়েছে। বোকা কুমিরের কথা গল্পে কুমিরটি কী চেয়েছিল? বোকা কুমিরের কথা গল্পে কুমিরটি শিয়ালকে ঠকাতে চেয়েছিল। পদার্থ শব্দটির লিঙ্গ পরিবর্তন করো। পাঠক, পাঠিকা, গুণবান, গুণবতী। পদার্থ শব্দ দুটির কোনটি কোন বচন লেখো? আমি, এক বচন, আর শিশু বহু বচন। বচন কত প্রকার ও কী কী? বচন 2 প্রকার, এক বচন ও বহু বচন। এরপর 2-8 বাংলার বাঘ নামে কে পরিচিত? স্যার আত্মসৎ মুখোপাধ্যায় বাংলার বাঘ নামে পরিচিত। 2-9 মায়াবতী মায়াতরু কবিতাটি অশোক বিজয় রাহার কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? অশোক বিজয় রাহার ভানুমতি মাঠ নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এরপর 2-10 শেষ পর্যন্ত ফণিমনসা নিজের জন্য কেমন পাতা চাইলো? শেষ পর্যন্ত ফণিমনসা নিজের জন্য তার সেই আগের কাটা ভরা সুশালো পাতা চাইলো। ছুট মানে কি বুঝতে গেলে কি করতে হবে? ছুট মানে কি বুঝতে গেলে ছুটে দেখতে হবে। এক বচন কাকে বলে? উদাহরণ দাও। যার দ্বারা এক বা একটি মাত্র সংখ্যাকে বোঝায় তাকে এক বচন বলা হয়, যেমন বলটা, টেবিলটা, বইখানা, মেয়েটা ইত্যাদি। তারপরে স্ত্রীলিঙ্গ পরিবর্তন করো। প্রকাশিকা, প্রকাশক। গুলো যোগে একটি শব্দ গঠন করো। পাতাগুলো। এরপরে নিচের প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর দাও। বৃষ্টি কিভাবে? এটাই কিন্তু তোমার আছে 6টি প্রশ্ন, তোমরা 5টি অ্যান্সার করবে, 2 মার্ক করে, 10 মার্ক। হ্যাঁ, বৃষ্টি কীভাবে প্রকৃতিকে বাঁচায়? বৃষ্টি হলে প্রকৃতিতে যেমন নতুন প্রাণের সঞ্চার ঘটে, বৃষ্টি হলে নদী, নালা, খালবিল, পুকুরগুলো জলে ভরে যায়, ফলে ভালো ফসল জন্মায়, অনেক মাছ পাওয়া যায়। বৃষ্টি হলে গাছপালা সবুজ ও সতেজ হয়ে ওঠে। বৃষ্টি নদীতে এপার ও ওপারের যে বর্ণনা দিয়েছেন কবি তা নিজের ভাষায় লেখো। বৃষ্টি পরে টাপুটুপুর কবিতায় কবি এক বর্ষার দিনে চিত্র বর্ণনা করছেন। নদীর এই পারে গাছপালা ঝাপসা করে দিয়ে প্রবল বর্ষণ হচ্ছে, অথচ এপার এখনও বৃষ্টি নামেনি। এপার সমস্ত আকাশ জুড়ে উজ্জ্বল নক্ষত্রের আলো জ্বলে উঠেছে। বাঘটা শিশের ভিতরে পড়ে গেল কিভাবে? ধনাইকে লক্ষ্য করে বাঘটা ঝাঁপ দিল, বাঘটা গিয়ে পড়ে তল্লা গাছের উপর। সেই গাছটা ধরে ধনাই শিশে পার হতে চেয়েছিল। ধনাইকে ডিঙে বাঘের মাথা ওই গাছটা ঠোকর খায়, মাথায় আঘাত খেয়ে বাঘটা উল্টে গিয়ে পড়লো শিশের ভিতর। এরপর ভগবান প্রাসাদে পৌঁছে ব্যাঙ কী দেখলো? ভগবান প্রাসাদে পৌঁছে ব্যাঙ দেখলো যে সেখানে সবাই নানা ভোজ ও আনন্দ উৎসবে ব্যস্ত, তাদের স্ত্রী ও মন্ত্রীরা মহা আনন্দ করছে। খরা বলতে কি বোঝায়? দীর্ঘদিন ধরে বৃষ্টি না হলে মাঠঘাট, নদী, নালা, খালবিলের জল শুকিয়ে প্রচণ্ড সূর্যগ্রহণ, পশু পাখি, গাছপালা সব মারা যায়, মানুষজন দিশেহারা হয়ে পড়ে। এই অবস্থাকে বলা হয় খরা। এবার মাঠ
কথাটা শুনে তোমার চোখের সামনে যে ছবি ভেসে ওঠে তা লেখো। মাঠ কথাটা শুনে আমার চোখের সামনে ভেসে ওঠে এক আদি অনন্ত বিস্তৃত প্রান্তরের ছবি, যেখানে ছোটরা বিকেলবেলায় বল নিয়ে খেলা করে, বয়স্করা গোল হয়ে বসে জমায় আড্ডায় আসর। আবার বর্ষাকাল এই মাঠের চিত্র বদলে যায়, তখন মাঠ ভর্তি থাকে জল, ক্রমাগত শোনা যায় ব্যাঙের ডাক। এরপরে 4 নম্বরে যে প্রশ্ন, কোনো একটি দিনে তোমার ঝড় দেখার কথা বন্ধুকে জানিয়ে একটি চিঠি লেখো। এখানে যেমন আছে তোমার এখানে চুয়াপুর, বহরমপুর, মুর্শিদাবাদ, যাকে তুমি লিখবে, আর ইতি হচ্ছে নির্মল। হ্যাঁ, এখানে তার তোমার ঠিকানা দিতে হবে। যাই হোক, আশা করি তুই ভালো আছিস, আমি ভালো আছি। গতকাল আমার ঝড় দেখার অভিজ্ঞতা জানিয়ে তোকে আমি একটি চিঠি লিখছি, এটা ভালো করে পড়ে নিবে। এই ছিল তোমার টোটাল। এবং চড়ুইভাতি বা পিকনিকের অভিজ্ঞতার কথা জানে বন্ধুকে একটি চিঠি লেখো, এই যে কোনো একটা তোমাদের চিঠি আসতে পারে এইভাবে, বা অথবা তোমাদের প্রবন্ধ বা রচনাও আসতে পারে। যাই হোক, এই ভিডিওতে তোমরা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখেছো। তোমরা যদি ভালো করে ভিডিওটি ফলো করো তাহলে দেখবে সব প্রশ্নের উত্তরই কিন্তু এখানে আছে। যাই হোক, পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।